প্রেত চক্র। এখানে ভয় ও ভূত দুটোই পাবে। নমস্কার, তোমাদের সকলকে স্বাগত আছি প্রেত চক্রের 120 নম্বর এপিসোডে। আমরা দেখতে দেখতে 1 নম্বর এপিসোড থেকে আজ 120 নম্বর এপিসোডে পৌঁছে গেলাম। তোমাদের ভালোবাসা আর সাপোর্ট ছাড়া আমরা কখনোই এতটা পথ আসতে পারতাম না। প্রেত চক্রকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার আমার অনেক ইচ্ছা। আশা করব তোমরা বাকিটা পথ আমাদের সঙ্গে থাকবে। আজ বৃহস্পতিবার ঠিক বিকাল 6:30টায় তোমাদের জন্য দুটি সত্যি ভৌতিক ঘটনা নিয়ে হাজির হয়েছি। আর এটুকু বলতে পারি, আজকের ঘটনাগুলো আমার খুবই ভালো লেগেছে, কারণ আজকের ঘটনাগুলো তোমরা যারা যারা শুনছো প্রত্যেকেই এই ঘটনাগুলো শুনে বেশ অবাক হবে, অবশ্যই ভয়ও পাবে। আজ প্রথম যে ঘটনাটা রেখেছি, প্রথম ঘটনাটা কালী পুজো থেকে ফেরবার পথে দুজন ব্যক্তির সাথে ঘটে কিছু ভয়ঙ্কর ঘটনা। আর দ্বিতীয় ঘটনাটা সাসপেন্স রাখছে, তোমরা দ্বিতীয় ঘটনাটা অবশ্যই শুনবে, কারণ দ্বিতীয় ঘটনাটা এতটাই অবাক করার মতন, তোমরা না শুনলে বিশ্বাস করতে পারবে না। আর এই ঘটনাগুলো শুনে যদি তোমাদের মনে হয় তোমাদের কাছেও কোনো সত্যি ভৌতিক ঘটনা আছে, হতে পারে সেটা তোমাদের নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা বা কারোর মুখ থেকে শোনা, সেই ঘটনাগুলো খুব সহজে তোমরা লিখে বা ভয়েস রেকর্ড করে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারো খুব সহজে। pretchakro23@gmail.com মেল করতে পারো, অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদেরকে। হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গেলে সমস্ত লিঙ্ক পেয়ে যাবে। আজকে আর কথা বাড়াবো না, স্টোরি সিলেকশনে পূজা, সাউন্ড গ্রাফিক্স এবং ঘটনা পাঠে আমি শুভ। চলো আজকে প্রথম ঘটনাটা শুনে নেওয়া যাক। শুভদা ও প্রেত চক্রের সকল শ্রোতারা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি অদ্রিকা মাঝি, আমি তোমার প্রেত চক্র পরিবারের একজন সদস্য। তোমার ঘটনা অনেক দিন থেকেই শুনি। অনেকদিন আগেই আমার বাবার থেকে একটা ভুতুড়ে ঘটনা শুনেছিলাম। যে ঘটনাটা ঘটেছিল বাবা ও তার একজন বন্ধুর সাথে। ঘটনাটা বেশ ভয়ের, আশা করছি তোমার পছন্দ হবে। এবার ঘটনাটা লিখছি। সময়টা 2001 কি 2 সালের একটা অমাবস্যা রাত্রিকে কেন্দ্র করে। বাবা বলেছে দিনটা তার ঠিক মনে নেই, সম্ভবত বৈশাখ মাসের অমাবস্যার রাত্রি। আমাদের এইদিকে চৈত্র বা বৈশাখ মাসে অমাবস্যাতে রক্ষাকালী মায়ের পুজো হয়। এখনো পর্যন্ত এই প্রথা বহমান। রক্ষাকালী পুজো করতে গেলে যারা করছে তাদের খুব কঠিন নিয়ম পালন করতে হয়। দিনে সূর্য ডোবার পরে মায়ের মূর্তি আনা হয়, তারপরে সারা রাত পুজো হয়। আবার সূর্য ওঠার আগে পূজা সম্পন্ন করে মায়ের মূর্তিকে বিসর্জন দিতে হয়। এ তো গেল পুজোর নিয়মের কথা। এবার আসল ঘটনাটা বলি। বর্তমান সময়ে রক্ষাকালী পুজো পাড়ায় পাড়ায় হলেও যেই সময়কার ঘটনা আমি বলছি, ওই সময় নির্দিষ্ট কিছু মন্দিরে মায়ের পুজো হতো। আর যেখানেই পুজো হতো সেখানে ভোগ খাওয়ানো, মেলা দেখা, এইসব তো ছিলই। তো এইরকমই একটা অমাবস্যা রাতে বাবা আর তার বন্ধু দুজনে মিলে গেল পুজো দেখতে। উদ্দেশ্য পুজো দেখবে, মেলা দেখবে আর মায়ের ভোগ খাবে, তারপরে আবার বাড়ি ফিরে আসবে। তো যেই জায়গাটায় পুজোটা হচ্ছিল সেই জায়গাটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে। এখন যাতায়াত ব্যবস্থা অনেক উন্নত, চাইলে 15 মিনিটে ওই জায়গায় যাওয়া যায়। কিন্তু তখন ওই রাতে পায়ে হেঁটে যাওয়া ছাড়া তেমন কোনো উপায় ছিল না। পায়ে হেঁটে যেতে আধ ঘন্টার উপরে সময় লাগবে, আর রাস্তাটাও খুব একটা ভালো ছিল না। প্রথমে বাড়ি থেকে বেরিয়ে 5 মিনিট মতন হাঁটলে একটা হাই রোড পড়ে। তারপরে ওই রোড ধরে অনেকটা হাঁটার পর পুজোর জায়গা। ওই হাই রোড দিয়ে হাঁটার সময় এমন একটা জায়গা পড়ে, ওই জায়গাটায় মূলত ছিনতাই, ডাকাতি, এইসব ঘটনাগুলো তখন খুব ঘটত। এমনকি ছিনতাইকারীরা লোকজনকে মারধর করে তাদের সর্বস্ব ছিনিয়ে নিত। অনেক সময় এমনও দেখা গেছে অন্য জায়গায় মার্ডার করে লাশটাকে রোডের ওই জায়গাতে ফেলে দিয়ে গেছে। এমন অনেক ঘটনাই ওই জায়গাটাতে ঘটত।
তো যাই হোক, বাবা আর তার বন্ধু দুজনেই কালী পুজো দেখতে যাওয়ার জন্য সন্ধ্যা সন্ধ্যা রওনা হয়ে যায়। ওই পুজোটার তখন অনেক নাম ডাক ছিল। এখন 2024 সালে এসেও ওই পুজোর জৌলুস এতটুকু কমেনি, বরং বেড়েছে। তো বেশ কিছুটা হাঁটার পরে বাবারা পুজোর জায়গাটায় পৌঁছে যায়। ওখানে যে মেলাটা বসেছিল ওই মেলাটা ঘুরে দেখে, তারপরে মায়ের প্রসাদ খায়, তারপরে কিছুটা সময় মায়ের পুজো দেখে। ওখানে অনেক পাঁঠা বলি দেওয়া হতো, তারা সেই পাঁঠা বলি দেখে। বাবা বলে, আমি অনেক পাঁঠা বলি দেখেছি, কিন্তু ওই রকম বলি কোথাও দেখিনি। বাবা আরো বলে, কম করে ওখানে 108টা পাঁঠা বলি দেওয়া হয়েছিল। একের পর এক পাঁঠা আনা হচ্ছে আর বলি দেওয়া হচ্ছে। ঘন্টাখানেক ধরে এই ঘটনা চলতেই থাকে। পরের দিন ওই বলির মাংস রান্না করে পুরো গ্রামবাসীদের মধ্যে প্রসাদ হিসাবে বিতরণ করা হতো। তো এই রকমই পুরো বলি দেখতে দেখতে অনেক রাত হয়ে যায়। বাবা আর তার বন্ধু দুজনের মধ্যে কথা হয় যে এত রাত হয়ে গেল, এখন বাড়ি ফিরবো কি করে। আমার বাবা একটু সাহসী, বাবা বলল, আরে চল, কিছু হবে না, টুকটুক করে হেঁটে ঠিক পৌঁছে যাব। এবার বাবার যে বন্ধু ছিল ও একটু ভূতে ভয় পেত, তারপরেও বাবা ওনাকে অনেকভাবে সাহস দেয়। তারপরে দুজনে মিলে বাড়ির পথে রওনা দেয়। ওই রাতের বেলা হাইরোড পুরো শুনশান, আর অমাবস্যা রাত থাকায় চারদিক অন্ধকার থাকবে সেই অনুমান করে বাবা আর তার বন্ধু দুজনেই টর্চ এনেছিল। তো বাবারা দুজনে বেশ গল্প করতে করতে হাঁটছে, বলা বলি করছে, আজ বেশ ভালোই আনন্দ হলো, কি বল? অন্যজন বলছে, এত বলি দেওয়া আগে কখনোই দেখিনি, আর ভোগটাও বেশ ভালো হয়েছে। এই রকম কথা বলতে বলতে যখন হাঁটছে, ঠিক যখন ওই যে জায়গাটায় ছিনতাই হয় ওই জায়গাটার কাছাকাছি, ওই সময় সামনে বেশ অনেকটা দূরে 2-3 জন লোককে লাঠি হাতে বাবা এবং তার বন্ধু দাঁড়িয়ে থাকতে দেখে। সাধারণভাবেই বাবা ওই লোকগুলোকে ছিনতাইকারী বলে মনে করে। বাবা এবং তার বন্ধু দুজনেই রোড দিয়ে হাঁটার সময় কোনো আলো জ্বালায়নি, তাই অদূরে দাঁড়িয়ে থাকা লোকগুলো বাবাদের দেখতে পায়নি। বাবা তার বন্ধুকে বলল, ওই লোকগুলোকে দেখ, গুন্ডা বলে মনে হচ্ছে, চল আমরা একটা কাজ করি, আমরা এখানেই রোডের সাইডে লুকিয়ে থাকি, ওরা গেলে তারপরে বাড়ি ফিরে যাব। তো বাবার ওই বন্ধু ওই কথায় রাজি হয়ে যায়। সামনে একটা ছোট খাল ছিল, খালের জায়গাটায় কংক্রিটের একটা ওভারব্রিজ ছিল রাস্তা পারাপার করবার জন্য। ওই 3জন লোক ওই ব্রিজের ওপরেই দাঁড়িয়েছিল। বাবা কি করলো, ব্রিজের পাশ দিয়ে খালের কাছে নেমে চুপ করে বসে থাকলো। ওইখান দিয়ে লোকগুলোকে দেখা যাচ্ছে, কিন্তু তাদের কথা শোনা যাচ্ছে না। অন্ধকার, নিঝুম, নিস্তব্ধ একটা পরিবেশ। বাবা আর তার বন্ধু দুজনে মিলে চুপ করে বসে আছে। এই রকম বসে আছে কত রাত তখন ঠিক বোঝা যাচ্ছে না। এমন সময় বাবা একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। তখন আওয়াজটা খুব ক্ষীণ। বাবা ব্যাপারটা মনের ভুল ভাবলেও যখন ওই কান্নার আওয়াজটা আস্তে আস্তে বাড়তে লাগলো, তখন বাবা বেশ ঘাবড়ে গেল। যেই রাতের বেলা এই রকম একটা জায়গায় বাচ্চারা আসবে কি করে, এই ভেবে এদিক ওদিক ঘাড় ঘুরিয়ে দেখছে। যখন কোনো বাচ্চাকে দেখতে পাচ্ছে না, তখন বাবা তার বন্ধুকে বলল, হ্যাঁ রে, তুই কোনো বাচ্চার কান্নার আওয়াজ পাচ্ছিস? তো বাবার বন্ধু বলল, কই না তো। বাবা বলে, আমি একটা কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। বাবা চারদিকে ঘাড় ঘুরিয়ে ভালো করে দেখে। এমন সময় কান্নার উচ্চ লক্ষ্য করে পাশের একটু দূরে গাছের উপরে একটা বাচ্চাকে বসে থাকতে দেখে। তারপরে তার বন্ধুকে ইশারায় ওই গাছের উপরে দেখতে বলে। বাবার বন্ধু এটা দেখে খুব ভয় পেয়ে যায়, কিন্তু মুখ থেকে কোনো আওয়াজ করে না। একটু পরে বাবারা দেখতে পায় বাচ্চাটা গাছ থেকে নেমে আসছে। নেমে এসে খালের একদম মাঝখান দিয়ে হাঁটা শুরু করলো। বাবা আর তার বন্ধু দুজনেই অবাক হয়ে দেখলো বাচ্চাটা জলের উপর দিয়ে অনায়াসে হেঁটে যাচ্ছে, মনে হচ্ছে কোনো সমতল জমির উপর দিয়ে হাঁটছে।
বাবা ওই সময় তার কাছে থাকা টর্চটা নিয়ে ওই বাচ্চাটার দিকে তাক করে আলোটা জ্বেলে দেয়। যখন এই বাচ্চাটার উপর গিয়ে আলোটা পড়ে, ঠিক ওই সময় বাচ্চাটা বাবাদের দিকে তাকায়, আর বাবারা ভয় ভয় দেখলো বাচ্চাটার গলা আড়াআড়িভাবে চেরা, সেখান থেকে রক্ত বেরিয়ে শরীর বেয়ে গড়িয়ে পড়ছে, আর বাচ্চাটা খুব ভয়ঙ্করভাবে তাদের দিকে তাকিয়ে আছে। এই দেখে বাবা আর তার বন্ধু দুজনেই ওখান থেকে ছুটে পালাতে যায়। ওখান থেকে ছুটতে ছুটতে ওই 3 জন লোক যেখানে দাঁড়িয়েছিল ওই জায়গায় গিয়ে হাঁপাতে থাকে, আর বাবার বন্ধু ওই জায়গায় এসে অজ্ঞান হয়ে যায়। বাবাদের দেখে ওই 3 জন লোক এবারে এগিয়ে আসে, আর বাবা দেখে ওই 3 জন লোকের গায়ে পুলিশের পোশাক। ওই 3 জন কোনো গুন্ডা নয়, ওই 3 জন হলো পুলিশ অফিসার। ওই পুলিশ অফিসারগুলো বাবাকে অনেক কথা জিজ্ঞাসা করে। তারপরে বাবা তাদের সব ঘটনাটা বলে, আর তার বন্ধুর জ্ঞান ফিরিয়ে আনবার চেষ্টা করে। কিছুক্ষণ পর তার বন্ধুর জ্ঞান ফিরলে তাকে সব ঘটনা বলে। তারপরে 2 জন পুলিশ বাবাদেরকে তাদের পাড়ার মোড় পর্যন্ত ছেড়ে দিয়ে যায়। তারপরে বাবা ও তার বন্ধু দুজনে আমাদের বাড়িতে আসে এবং বাকি রাতটাও ওখানেই কাটায়। এটাই ছিল পুরো ঘটনাটা। আশা করছি তোমার ভালো লাগবে, আর তুমি আমার পুরো ঘটনাটা পড়ে শোনাবে। যতটা সম্ভব বুঝিয়ে লিখলাম, ভুল হলে কষ্ট করে পড়ে নিও। তাহলে কেমন লাগলো আজকের প্রথম ঘটনাটা? আশা করছি আজকের ঘটনাটা তোমাদের ভয় লেগেছে, ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আশা করবো এতক্ষণে তোমরা কমেন্ট করে দিয়েছো, আর যাদের পছন্দ হয়েছে তারা অবশ্যই একটা লাইক করে দিও। আর নতুন যারা শুনছো, যদি আমাদের ঘটনাগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে তাদেরকে একটাই রিকোয়েস্ট করব, তোমরা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর অবশ্যই আমাদের এপিসোডটাকে বেশি বেশি করে শেয়ার করে দিও, কারণ যত বেশি শেয়ার করবে তত নতুন নতুন মানুষের কাছে আমাদের এই ঘটনাগুলো গিয়ে পৌঁছাবে, আমাদের এপিসোডটা তাদের কাছে গিয়ে পৌঁছাবে, এবং তারা আমাদের ঘটনাগুলো শুনবে। তারাও আমাদের পেটচক্র পরিবারের একজন সদস্য হয়ে যাবে, এবং তাদের কাছ থেকে আমি আরো নতুন নতুন ঘটনা কালেক্ট করতে পারবো, যে ঘটনাগুলো আমি তোমাদেরকে গল্পের আকারে পড়ে শোনাতে পারবো। আর তোমাদের কাছেও যারা এই মুহূর্তে শুনছো, তোমাদের কাছেও যদি কোনো সত্যি ভৌতিক ঘটনা থাকে, হতে পারে সেটা তোমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা বা কারোর মুখ থেকে শোনা ঘটনা, সেই ঘটনাগুলো খুব সহজে লিখে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারো। pretchakro23@gmail.com মেল করতে পারো, অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদেরকে। হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে, চাইলে তোমরা ভয়েস রেকর্ড করো ঘটনাগুলো আমাদের কাছে পাঠাতে পারো। চলো, আরো একটা ঘটনা আছে, সেই ঘটনাটা এবার শুনে নেওয়া যাক। নমস্কার দাদা ভাই, আমি পাপিয়া, বসিরহাট থেকে, তোমার প্রেতচক্রের পরিবারের নতুন সদস্য। ভৌতিক ঘটনাগুলো তোমার গলায় শুনতে খুব ভালো লাগে। আমি ক্লাস 12-এ পড়ি। আমার পিসির সাথে ঘটে যাওয়া একটা ঘটনা তোমার সাথে শেয়ার করলাম। তুমি প্লিজ সবাইকে পড়ে শোনাবে। পিসি আমাদের পাশের বাড়িতেই ভাড়া থাকতো 7 বছর ধরে। পিসি আর পিসিমশাই দুজনে থাকতো, তাদের কোনো ছেলে মেয়ে নেই। আমাদের সাথে খুব ভালো সম্পর্ক ছিল। আমার বাবাকে রাখি পরাতো, ভাই ফোঁটা দিত। কিন্তু 1 বছর হয়েছে পিসিরা অন্য জায়গায় বাড়ি কিনে চলে গেছে। 6 মাস আগে খবর পাই হঠাৎ করেই পিসিমশাই হার্ট অ্যাটাকে মারা যায়। পিসিমশাই মারা যাওয়ার পর পিসি একা হয়ে গিয়েছে, সারাদিন গাছপালা নিয়েই থাকে, আর পিসির মানসিক সমস্যা দেখা দিয়েছে। তাই মা বলল পিসির বাড়ি যেতে, পিসিকে দেখে আসতে। তাই 6/7/2023 তারিখ সকাল সকাল পিসির বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। পিসির বাড়িটি 2 তলা, সুন্দর 2 পাশে নানান রকম ফুলের বাগান, আর আম কাঁঠালের গাছও আছে। বেল বাজাতেই পিসি হাসি মুখে দরজা খুলে দিল। আমাকে দেখে পিসি খুব খুশি। আমাকে বলল, বাহ, কত সুন্দর হয়েছিস, আজকে ছুটি? চল চল, একটা দারুণ জিনিস বানিয়েছি তোর জন্য, ব্রেকফাস্টে খেয়ে দেখিস। এ পর্যন্ত কথা শুনে পাগলামির কিছুই আমি দেখলাম না। মায়ের ওপর ভীষণ রাগ হলো। কার কাছে কি শুনেছে কে জানে। এরপর পিসি রান্নাঘরে কার সাথে যেন কথা বলছে মনি এসছে, ওকে তোমার একটা রেসিপি আজ খাওয়াই। যার সাথে পিসি কথা বলল সে কি উত্তর দিল ঠিক শুনতে পেলাম না,
তবে আস্তে আস্তে কিছু একটা বলল। পিসি রান্নাঘর থেকে বেরিয়ে এসে আমার হাতে একটা প্লেট দিয়ে গেল। তাতে ডিমের কিছু একটা রেসিপি মনে হলো। আমি মুখে দিয়ে বুঝতে পারলাম সত্যি তাই। পিসি জিজ্ঞাসা করলো, কেমন হয়েছে রে রান্নাটা? আমি বললাম, ভালোই হয়েছে পিসি। পিসি ভীষণ খুশি হয়ে রান্নাঘরে কারোর উদ্দেশ্যে চেঁচিয়ে বলল, এই শোনো, দেখো মনির ভালো লেগেছে খাবারটা। আমি ব্যাপারটা দেখে একটু অবাক হলাম। তারপর পিসিকে বললাম, ও পিসি, তুমি কার সাথে কথা বলছো? পিসি হেসে বলল, কার সাথে আবার? তোর পিসিমশাইয়ের সাথে রে। এই কথা শুনে আমার হাত থেকে প্লেটটা পড়ে যাওয়ার জোগাড়। মনে মনে ভাবলাম, মা তাহলে ঠিকই বলেছে। কিন্তু রান্নাঘরে পিসি যখন কথা বলছিল তখন অন্য কারোর সাথে হালকা স্বরে কথা বলতে শুনেছে যে, তাহলে আমার কানকে অবিশ্বাস করি কি করে? পিসি আবার রান্নাঘরে চা করতে গেল। আমি কৌতূহলী হয়ে রান্নাঘরে গেলাম। দেখলাম সেখানে পিসি ছাড়া আর অন্য কেউ নেই। আমি অন্য কাউকে দেখতেও পেলাম না। তখনও পিসি কথা বলে চলেছে, বলছে, এই শোনো, আজ রাতে বিরিয়ানি বানাবো, তুমি রাজি তো? এবার আমি আশ্চর্য হয়ে দেখলাম পিসি অবিকল পিসি মশাইয়ের গলা করে বলল, ঠিক আছে, আমি রাজি। আমি পিসির কাছে গিয়ে বললাম, পিসি, তুমি কার সাথে কথা বলছো? এখানে কেউ নেই, পিসি মশাই তো মারা গেছে। পিসি বলল, না রে, তোর পিসি মশাই মারা যায়নি, ওই দেখ তোর পাশেই দাঁড়িয়ে আছে। আমার মনে হলো তখন আমার পাশে সত্যিই কেউ দাঁড়িয়ে আছে। জায়গাটা অদ্ভুতভাবে গরম হতে শুরু করলো, আর পিসি রান্নাঘর থেকে একটা আঁশটে পচা গন্ধ আসতে শুরু করলো। আমি সেই গন্ধে দাঁড়াতে পারছি না, বমি চলে আসছে, মুখ চাপা দিয়ে দাঁড়িয়ে আছি। আমি দৌড়ে যে রান্নাঘর থেকে বেরাবো, কিন্তু বেরাতে পারছি না। মনে হচ্ছে কেউ যেন আমার হাতটা চেপে ধরে রেখেছে। আমার হাতে অসহ্য ব্যথা হচ্ছে। যে জায়গাটা চেপে ধরে রেখেছে মনে হচ্ছে সেই জায়গাটা এক্ষুনি ঝলসে যাবে, এতটাই গরম লাগছে সেই সময় আমার। এরপর আমি ভয়ে ভয়ে হনুমান চালিসা পড়া শুরু করলাম। কিছুক্ষণের মধ্যেই আমার শরীরটা হালকা হয়ে গেল। আমি ছুটে ওখান থেকে এক দৌড়ে বাইরে বেরিয়ে আসলাম। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, পিসি আমার সাথে আর বাইরে আসলো না। আমি বাড়ি গিয়ে এই কথাটা মাকে বললাম। মা সব কথা শুনে পরের দিনে একজন ওঝার বাড়িতে গেল। তিনি বললেন, মেসো মারা যাওয়ার পর নিঃসন্তান পিসি মুষড়ে পড়েছিলেন দুঃখে, এবং পিসিমশাইয়ের সাধ্য শান্তি কাজটাও ভালোভাবে হয়নি, এবং পিসিমশাই পিসিকে ছেড়ে যাবেন না, তাই ওই বাড়িতে আছে। পিসিকে নিয়ে তারপরেই যাবেন। তারপর তিনি একটা জলপড়া এবং একটা মাদুলি মায়ের হাতে দেয়, বলে যে এই 3 দিন পিসির বাড়িতে 4 সাইডে যেন এই জলটা ছড়ানো হয়, এবং পিসির রান্নাঘরে কোনো একটা লুকানো জায়গায় এই তাবিজটা রেখে দেয়। মা ওঝার এই কথা শুনে 3 দিন পর পর পিসির বাড়িতে যায় এবং সমস্ত কাজগুলোই করে। এর কয়েকদিন পর থেকে বাড়ির পরিবেশ বেশ কিছুটা স্বাভাবিক হয়। তবে অবশ্যই পিসিকে ডাক্তারও দেখানো হয়েছিল। কিন্তু এই ঘটনার পর কোনোদিন আমি আর একা পিসির বাড়ি যাইনি। মা বাবার সবার সাথেই গিয়েছি, কিন্তু তখন আর পিসিকে সেই আগের মতন আচরণটা করতে দেখিনি। আর পিসির রান্নাঘর থেকে সেই আষ্টে গন্ধটাও দূর হয়ে গেছে। তাহলে কেমন লাগলো আজকের শেষের ঘটনাটা? প্রথমেই বলেছিলাম আজকের শেষের ঘটনাটা তোমাদের বেশি অবাক করার মতন লাগবে। তোমাদের কোন ঘটনাটা ভালো লাগলো, প্রথমটা না দ্বিতীয়টা? চটপট কমেন্ট করে আমাদেরকে জানিয়ে ফেলো কোন ঘটনাটা তোমাদের বেশি ভালো লাগলো। আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও, কারণ লাইক কমেন্ট শেয়ার করলে আমি আরো উৎসাহ পাই আরো নতুন নতুন ভৌতিক ঘটনা আনবার জন্য, আরো ভয়ের ঘটনা আনবার জন্য। আর তোমরা যারা শুনছো, নতুন যারা শুনছো, তারা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর তাছাড়াও একটা রিকোয়েস্ট, তোমরা প্লিজ যখন আমাদের ঘটনাগুলো শুনবে একটা হেডফোন ইউজ করার চেষ্টা করবে, কারণ হেডফোন ব্যবহার করলে আমরা ঘটনা পাঠ করার সময় যে সাউন্ড এফেক্টগুলো ইউজ করি সেই সাউন্ড এফেক্টগুলো স্পষ্টভাবে শুনতে পাবে। ফলে তোমরা ঘটনা যখন শুনবে আরো বেশি ভালো লাগবে,
ভয় লাগবে। আর একটা কথা যেটা না বললেই নয়, প্রেতচক্র কোনো কাল্পনিক বা অলৌকিক ঘটনাকে সমর্থন করে না। প্রেতচক্রের কাজ শুধুমাত্র ভৌতিক ঘটনাগুলো তোমাদেরকে গল্প আকারে পড়ে শোনানো। সেটা বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আজকের এপিসোডে এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী এক নতুন এপিসোডে, ঠিক সোমবার বিকাল 6:30টায় নতুন নতুন কিছু সত্যি ভৌতিক ঘটনার সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর প্রেতচক্রের ঘটনাগুলো শুনতে থেকো। নমস্কার।